বুঝতে পারবে যে এই বাড়িতে আজকে যা কিছু হয়েছে সেটা একটা ষড়যন্ত্র ছিল, ফ্যামিলি পলিটিক্স ছিল। আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু আমি এই সব কিছুর জন্য একটুও দায়ী নই। দুর্গা দিদি, নমস্কার। হারু, গাবলু। ভেতরে ঢুকি নাকি? হ্যাঁ হ্যাঁ হারু, গাবলু, এরকম হঠাৎ করে? আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। আপনার ভাইজির বিয়ে ভুলে গেছেন নাকি? আরে না না গাবলু, ভুলবো কি করে? বস না। ব্যাপারটা হলো, আপনারা নিমন্ত্রণ করতে এসেছেন সেটা খুব ভালো কথা, কিন্তু নিমন্ত্রণটা আপনার বড়দি আর বাড়ির বউদেরই করবেন। আমরা আপনাদের বাড়ির বিয়েতে যেতে পারবো না। এই বাড়ি ভাগাভাগি হয়ে গেছে। হ্যাঁ, শুনতে পাননি আপনি? নাকি আমি অন্য কোনো ভাষায় বললাম? আপনার দিদির আর আমাদের হাঁড়ি এখন আলাদা হয়ে গেছে। ওদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। নিমন্ত্রণ করতে চান তো ওদেরকে নিমন্ত্রণ করুন, আমরা তো যেতে পারবো না। এই মেজবু, তুমি কালকে যে কাজটা করেছিল ওটা ঠিক ছিল? কিছু ভুল করেছি আমি, বলুন না, আমি ঠিক করে দেব। আরে তুমি পল্টুকে যে অত উল্টো পাল্টা কথা শোনালে, আমার তো মনে হয় না তোমার সঙ্গে আরো সংসার করবে। ছেড়ে দিন না মামিমা, আপনি আপনি কেন চিন্তা করছেন? তাছাড়া আপনার ভাগ্নেকে বিয়ে করে একটা কথা তো বুঝতে পেরে গেছি, যে বিয়ে করে নিলেই না কোনো মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হয় না। যে কোনো সময় না পায়ের নিচ থেকে জমিটা সরে যেতে পারে। এবার দেখুন না, ওর ইচ্ছেতে আমি এই বাড়িতে থাকলে আমি খেতে পাবো, পড়তে পাবো, না হলে নয়। এটা কি অন্যায় নয়? এই বাড়ির কাজের লোকের হয়তো আমার থেকে বেশি অধিকার আছে এখানে। ও তো এটাও জানে না যে বাড়ির মহিলাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কি ব্যবহার করতে হয়। মামিমা, আপনি আমাকে শুধু একটু সময় দিয়ে দিন। আমি নিজে, এমনকি আমরা সকলে নিজের নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো আপনাকে। আরে পাগল, তুমি নিজের পায়ে কি করে দাঁড়াবে? তুমি তো লেখাপড়াটাও করোনি। আর তুমি যে কাবাডিটা খেলতে, সেটা কি এই বয়সে এসে আবার শুরু করতে পারবে? আমি জানি না মামিমা, আমি কি করতে পারি কি পারি না, ব্যাস শুধু এইটুকু জানি যে মামিমা খুব পরিশ্রমী আমি। আমার মনে হয় আমার পরিশ্রমের উপর ভর করে না কিছু একটা কাজ তো খুঁজে পাবো। মামিমা, জীবন আমাকে আর একটা সুযোগ দিয়েছে। আপনি কি চান আমি পিছিয়ে যাই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, জানি না কি হবে, কিভাবে হবে। আরে একদিন তো আমাকেও স্বর্গে যেতে হবে। হ্যাঁ, তখন কে তোমাকে খাওয়াবে, কে দেখাশোনা করবে? আর তার ওপর এ আমার মাথার ওপর চেপে বসলো। আরে ভেবে ভেবে আমার গলা দিয়ে খাবার নামছে না। ক্ষমা করবেন মামিমা, কিন্তু আপনি ওকে কিছু বলবেন না, কেমন? ও তো নিজে শ্বশুরবাড়িতে অত্যাচারিত, শ্বশুরবাড়ির লোকেরাও অপমান করেছে, এখানেও তো অপমানই পাবে না, কারো কাছে ভালোবাসা তো পাবে না। আর এই কথাটাও খুব ভালো করে জানে। শ্বশুরবাড়ির অত্যাচার আর সহ্য করা যাচ্ছিল না, তাই হয়তো এখানে চলে এসেছে। আর ও দুই বউ কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। ও ওই অহনা আর দিদি তো একটা কাজে বাইরে গেছে। কোনো কাজে বাইরে গেছে আর আমাকে না বলে চলে গেছে? না, ওই অনেক সকাল সকাল গেছিল তো, আর তখন তো তুমি ঘুমোচ্ছিলে। তখন থেকেই তো আমি মেজদি আর দিদি ভাই রান্নাঘর সামলাচ্ছি। মিতা, তুমি জানো না এটা তো হতেই পারে না। হ্যাঁ জানি তো। জেঠিমা, একটা কাজ করো না, আমি তোমাকে প্রথমে চা দেই। হ্যাঁ, আর এদিকে দেখুন না, খাবার হয়ে গেছে, সব তৈরি। সকাল সকাল এখন থেকে কাজ সারতে হবে, আপনি তো জানেনই না। ওই না হলে এক্ষুনি তো শাশুড়ি মা আসবেন, আর ছোট মামিও তো আসবেন। টাইমটা ওই ফিক্সড হয়ে গেছে তো, 6টা থেকে 9টা পর্যন্ত আমরা, আর 10টার সময় ওরা আসবে। মামি, ছোট মামিও এসে যাবে, মাও তো এসে পড়বে। হে
হে ভগবান, কি পরিবার ছিল আর এখন কি হয়েছে? তোমার কি মনে হচ্ছে জেঠিমা এখানে যা কিছু হচ্ছে আমাদের জন্য হচ্ছে? যার জন্যই হোক না কেন, হচ্ছে তো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ। কিছু না কিছু সিদ্ধান্ত তো নিতেই হবে, হয় এদিকে নয় ওদিকে, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কখনো কখনো তোমাদের কথাবার্তা না আমার মাথার ওপর যায়, আমি বুঝতেই পারি না। বিষয় পরিবর্তনের দরকার নেই, আমাকে আগে বলো ওরা গেছে কোথায়। আর খোকনকেও তো দেখতে পাচ্ছি না। কেননা দাদা ভাইও তো গেছে ওদের সাথে, তাই জন্য। আরে কিন্তু গেছে কোথায় এই কথাটা বলো আমার মা। গঙ্গার ধারে গেছে মাটি আনতে। মাটি আনতে? গঙ্গার ধারে? গঙ্গার ধার থেকে মাটি এনে ওরা কি করবে? মা, তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমাদের মাটির পুতুল বানিয়ে দিতে? অহনা বলছিল যে তুমি আবার ওই পুতুল বানানো শুরু করবে, আর তোমার বানানো সেই মাটির পুতুল আমরা বিক্রি করব। মা, তোমার এই কাজে আমিও তোমার পাশে থাকতে চাই। তুমি তো আমাকে ছোট্টবেলায় শিখিয়েছিলে মূর্তি বানাতে। ব্যাস একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে, কিন্তু আমি করতে পারবো। কি কি আলতু ফালতু কথা বলছো? এখন কি আমরা মূর্তি বানানোর ফ্যাক্টরি বানাবো? আর ওই ফ্যাক্টরির ভরসায় আমাদের দিন যাপন হবে, এটা বলতে চাইছো তুমি? আরে পাড়া প্রতিবেশী সব হাসবে। বাপরে বাপ, কি রোদ বাইরে! সত্যি খুব রোদ। একটু জল দাও তো। হ্যাঁ হ্যাঁ আমি আনছি। মা, তুমি আসলে ঘুমোচ্ছিলে, তাই তোমাকে সকাল সকাল ডাকিনি। আমি গঙ্গার মাটি আনলাম। হ্যাঁ, তুমি তো মাটিতে সব মিশিয়ে দিয়েছো, তাই মাটি তো আনতেই হবে। হ্যাঁ মা, মাটি নিয়ে এসেছি, কিন্তু এই মাটিকে এবার সোনা তুমি বানাবে। আর তোমার মনে নেই তুমি যে আমাদের বলেছিলে যে তুমিও মূর্তি বানানোর কাজে হাত লাগাবে? তাই জন্যই তো নিয়ে এসেছি। এবার মা দেখো, কিছু একটা তো করতেই হবে, তাই না? এখন এটা ছাড়া আর কি করা যেতে পারে? কোনো না কোনো একটা তো উপায় বার করতেই হতো। আর মা, ওই দাদা ভাইও আমাদের এই কাজে অনেকটা সাহায্য করবে। এটা ভালো হলো। আমি আর দাদা ভাইকে দোকানে কাজ করতে দেব না। এবার তুমি স্থির করবে বাড়িতে কে কি করবে। না মা, আমার অতটাও ধৃষ্টতা নেই। আমি যা করব সেটা তোমার ছায়া থেকেই করব। এখন দেখো না মা, দাদা ভাই তো দোকানের হিসেব সামলায়, তারপরেও কেমন লোকজন ওকে কত ছোট করে দেখে। আর ওর মালিক দিনরাত ওকে কথা শোনানোর জন্য ব্যস্ত হয়ে আছে। আর দাদা ভাইয়ের তো বয়সও হচ্ছে। দাদা ভাই কত সরল, কত সৎ আর সম্মানের যোগ্য। কেন বলো তো দাদা ভাই এরম লোকজনের উল্টোপাল্টা কথা শুনবে? তার চেয়ে বরং আমাদের সাথে বাড়ি বসে আমাদের কাজে সাহায্য করলে সেটা তো ভালো হবে। আর তাছাড়া আমাদের বউদের তো এই কাজ নিয়ে বেরোতেই হবে বাইরে। আর তখন যদি দাদা ভাই আমাদের সঙ্গে থাকে, তাহলে তো আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। স্বপ্ন দেখতে দেখতে একেবারে আকাশে পৌঁছে গেছো। কিন্তু জেঠিমা, স্বপ্ন তো সবসময় বড়ই দেখা উচিত। হ্যাঁ, আর কথায় আছে না, স্বপ্নে বানানো পোলাওতে ঘি দিতে কার্পণ্য কিসের? মা, যখন স্বপ্ন দেখছি তখন বড় বড়ই স্বপ্ন দেখি। এটা প্রয়োজন নয় যে সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু কিছু হয়তো পূরণ হবে। মা, তুমি আমাদের মূর্তি বানানো শেখাবে তো? কি জানি ছোট বৌমা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মা, মা, এই বাড়িতে খাবার পাবো না পাবো না? তুমি তো জানো আমাকে অফিসে বেরোতে হবে, কিন্তু বাড়িতে কাউকে দেখতেই পাচ্ছি না। খাবার রেডি হয়েছে না হয়নি? এতে এত রেগে যাবার কি আছে? তুমি কি কাউকে জিজ্ঞেস করেছো যে খাবার হয়েছে কি না? ছোট ঠাকুরপো, খাবার তৈরি হয়ে গেছে, আমি এক্ষুনি বেড়ে দিচ্ছি। কাকে জিজ্ঞেস করব? বাড়ির বউরা তো বাইরে চলে গেছিল সকাল সকাল। কাকে জিজ্ঞেস করতাম আমি? কে ছিল এখানে? এক সেকেন্ড, বাড়িতে তো দুজন নয় 4 জন বউ, আর দুজন তো বাড়িতেই ছিল, আর মাও তো আছে সব দেখে রাখার জন্য। তাহলে তুমি হঠাৎ এটা ভেবে ফেললে কি করে যে তুমি যখন অফিস বেরোবে তখন কেউ তোমায় খাবার দেবে না? আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই অহনা। আরে না 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 না, তোমরা তো নিজেরাই বিশাল জ্ঞানী গুণী মানুষজন। তোমাদেরকে আমি কি করে জ্ঞান দিতে পারি? এটা শোভা পায় নাকি আমার? অহনা, তুমি সীমা অতিক্রম করছো।
আর একবার যদি তুমি এরকম ভুল করো যাতে তোমার সীমা অতিক্রম হয়, তাহলে তোমারও ঠিক সেই অবস্থাই হবে যেটা মেজ বৌদির হয়েছে। মেজ বৌদির মতো অবস্থা হবে মানে? মানে তোমার পল্টুদা যেমন মেজদিকে টাকা পয়সা দিচ্ছে না, খাওয়া দাওয়ার খরচ দিচ্ছে না, তুমি কি ঠিক সেরকমই অবস্থা করতে চাইছো আমার? তাহলে না, আমিও তোমায় একটা কথা বলে দিচ্ছি, যদি তুমি আমার দায়িত্ব ইচ্ছে করে না নিতে চাও তাহলে ঠিক আছে, আমিও তোমায় জিজ্ঞেস করতে যাব না যে তুমি আমার দায়িত্ব নিচ্ছ না কেন। কিন্তু আমার দায়িত্ব নেওয়া তোমার কর্তব্য, আর যদি তুমি মন থেকেই কর্তব্য না পালন করতে চাও তো কোনো ব্যাপার নয়, আমিও তোমার কর্তব্য তোমায় মনে করাতে যাব না। কিন্তু হ্যাঁ, আমি নিজে নিজের পায়ে নিশ্চয়ই দাঁড়াবো, আর সেটার প্রস্তুতি আমি আজ থেকেই করেছি। কি করতে চলেছো তোমরা? এই মাটি নিয়ে এসছো, মাটি দিয়ে মূর্তি বানাবে? এবার মাটির পুতুল বানাবে বাড়িতে? যদি ওরা বাড়িতে বসে মাটির মূর্তি বানায় তাতে তোর কি অসুবিধে হচ্ছে? হ্যাঁ দাদা, ঠিকই বলেছিস তুই। আমি এমন মেয়ের সঙ্গেই বিয়ে করতে চাইছিলাম যে বিয়ের পর বাড়িতে বসে মূর্তি বানানোর কাজ করবে। ছোটু, তোমার দাদা ভাইও কিন্তু দোকানে খাতা লেখেন, তাই তুমি ওনার পরিচয় দিতে খুব লজ্জিত বোধ করো। তাই আমরা যদি বাড়িতে মূর্তি বানানোর কাজ করি তাহলে এতে কি অপরাধ হবে বলো তো? বৌদি, কি হয়েছে তোমার? তুমি কবে থেকে এরকম ভাবে কথা বলছো? আর তোমরা চাওটা কি? তোমরা বাড়িতে বসে মূর্তি তৈরি করে টাকা রোজগার করবে। কি হবে তাতে? কি গন্ডগোল হয়ে যাবে? হ্যাঁ, আরে তোমাদের মধ্যে তো কমন সেন্স বলে কিচ্ছু নেই। তোমরা চাওটা কি? এসব এসব সহজ মনে হচ্ছে তোমাদের? কে 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 বানাবে মূর্তি? হ্যাঁ বলো। এখানে একমাত্র মাই মূর্তি বানাতে পারে, আর মাও ছোটবেলায় মূর্তি বানাতো, তাও আবার উনুনের ছাই মিশিয়ে। মা যখন বাপের বাড়ি ছিল সেখানে একটা পুকুর ছিল, সেখান থেকে মাটি তুলে এনে তারপর মূর্তি বানাতো। মায়ের জন্য কি এতটাই সহজ এখন মূর্তি বানানো? আর তোমাদের কি মনে হয় মা মূর্তি বানাবে আর মার্কেটে সেগুলো ইজিলি বিক্রি হয়ে যাবে? তোমাদের কি মজা মনে হচ্ছে এই সব কিছু? লোকে হাসবে তোমাদের ওপর। কিছু বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, কারণ তুই তোর নিজের মায়ের হাতের বানানো মূর্তি তো দেখিসনি, এই জন্যই তোর মনে হয় যে তোর মা কিচ্ছু পারে না, তোর মায়ের দ্বারা কিচ্ছু হয় না। ঠিক আছে মা, তুমি একটা কাজ করো, তুমি মূর্তি বানাও, খুব ভালো কথা। এতে কিছু টাকা আসবে বাড়িতে, সেভিংস হবে কিছু। আর কেই বা বলতে পারে হয়তো সংসার খরচের জন্য আমাকে আর টাকা দিতে হবেই না, এমনটাও তো হতে পারে, তাই না? তোমার যদি সংসারের জন্য খরচা দিতে আপত্তি থাকে তাহলে দিও না, কে চেয়েছে তোমার থেকে? কিন্তু হ্যাঁ, আমি তোমার মাকে কোনোদিনও কোনো জিনিসের অভাব বোধ করতে দেব না। আমরা সব বৌমারা মিলে তোমাদেরকে একবারও বলবো না আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দিতে। আমরা কোনো না কোনো ভাবে নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক করে নেব, তোমরা চিন্তা করো না। মা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তুমি আমার সঙ্গে কথা বলো না, আমার দিকে একবার ঘুরেও তাকাও না। তোমার চোখের সামনে তোমার নিজের মেয়ে সাদা শাড়ি পরে ঘুরছে, তাও তোমার চোখে আমার জন্য শুধু ঘৃণা আর রাগ রয়েছে। তাও জিজ্ঞেস করছি, যদি আমার জন্য তোমার পরিবারে এত সমস্যা তৈরি হচ্ছে, যদি আমার কারণে সবকিছু বদলে যাচ্ছে, তাহলে আমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। না দিদি ভাই, তুমি কোথাও যাবে না। তোমার অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নেই। এই বাড়িটা শুধু তোমার ভাইদের নয়, এই বাড়িতে যতটা অধিকার তোমার ভাইয়ের আছে ততটা তোমারও রয়েছে। আমি বেঁচে আছি, যেভাবে তুই ওখানে থাকতিস সেটা জানার পরেও আমি তোকে আবার ওখানে পাঠাবো নাকি? আমাকে তোর কি এতটাই খারাপ মনে হচ্ছে? আর যদি এই বাড়িতে আমাদের জন্য জায়গা থাকে তাহলে তোর জন্য জায়গা থাকবে মিলি। লোকে কি বলছে, কি ভাবছে, তোর এই ব্যাপারে ভাবার কোনো প্রয়োজন নেই। মা, আমি তোমার কাছে একটা উত্তর চেয়েছিলাম। বিয়ে করে তুই নিজে শ্বশুরবাড়ি গিয়েছিলি, আমার মনে হয় শ্বশুরবাড়িতে তুই ভালো থাকবি। যদি শ্বশুর বাড়িতে খুশি থাকার কোনো রাস্তাই না পাওয়া যায়? আর
যদি দিদি ভাই শ্বশুর বাড়িতে ভালোই ছিল তাহলে এখানে আসতে হলো কেন? আমি জানি যে এই বাড়ির সবাই চায় যে দিদিভাই এই বাড়ি ছেড়ে চলে যাক, আর তুমিও সেটাই চাও। আমরা তো সবাই পর, আর আমরা পর হওয়া সত্ত্বেও দিদিভাইকে এই অবস্থায় ছাড়তে পারছি না। জানো কেন? কারণ আমরাও সবাই মেয়ে। আমরা জানি যে আমাদের সঙ্গে এটাই হতে পারে। যেমন অর্জুন ঠাকুরপো এক্ষুনি এখানে বলল অহনার অবস্থাও মেজ বৌদির মতন হবে, মানে একদিন পল্টু দাদার মতন টাকা দেওয়া বন্ধ করে দেবে। কিন্তু ঠাকুরপো তুমি ভুলে গেছো, অহনা আমাদের মতো নয়। ও শিক্ষিত, ও নিজেই নিজের ব্যবস্থা করে নিতে পারবে। আমরা তো শিক্ষিত নই, সেই জন্য এই মূর্তি বানিয়ে নিজেদের খরচা চালাতে চাইছি। কারণ এই কদিনে অহনার থেকে একটা জিনিস আমরা শিখেছি, যে কোনো কাজ ছোট নয়। মা, আমরা শুধু আপনার আশীর্বাদ চাই, আর কিচ্ছু নয়। আপনি শুধু এই আশীর্বাদ করুন যে স্বামীদের থেকে আমাদের টাকা নেয়ার যেন প্রয়োজন না হয়। আশীর্বাদ দিন যে যেই কাজ আমরা করতে চলেছি সেটা যেন ভালোভাবে হয়। এই আশীর্বাদ করুন যে যারা এতদিন ধরে আমাদের উপর অত্যাচার করেছে তারা যেন এই কথাটা ভালোভাবে বুঝতে পারে যে আমরা দুর্বল নই। যদি তোমরা উন্নতি করো তাহলে সবথেকে বেশি খুশি আমিই হব। আর যদি তোমরা মনে করো যে সমস্ত মূর্তি বিক্রি করে তোমরা ঘর সংসারের খরচ চালাবে, তাহলে আমি ওটা করতে পারবো না। আমার অনেকটা বয়স হয়ে গেছে, আগের মতো আমি অত কাজ করতেও পারবো না। অত শক্তিও নেই আমার শরীরে, এসব একলা আমি কিছুতেই করতে পারবো না। আর হ্যাঁ, ছোট বলেছিল লোকজন উপহাস করবে, তাহলে ওদের আমি দেখাতে চাই লোক হাসার বদলে আমাদের নিয়ে গর্ব করবে। আর হ্যাঁ, এইটুকু ভরসা আছে নিজের যোগ্যতার উপর। আমারও আছে মা। আর তোমাকে কে বলেছে তুমি এই সব কিছু একলা করবে? তুমি আমাদেরকে শেখাও না, আমরা নিশ্চয়ই শিখে যাব। চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। আর এমনিতেও তোমাকে এই বয়সে আমরা এত কাজ কি করে করতে দিতে পারি? মা, তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না। আমি কি চলে যাব? ছোট বৌমা, ওকে বলে দাও সাদা শাড়ি পরেছে যখন নিয়মকানুন সব মানতে হবে। তুমি ওর খাবার দাবারটা একটু দেখে নিও, একটু ফলমূল কেটে দিও। আমি আজকে এই পাড়ার ছেলেদের কাছ থেকে একটু ফল আনিয়ে রেখেছি, কেটে খেয়ে নিও। মা, বলেছিলাম না আমি, আমাদের দুর্গা মা আসলেই আমাদের মা দুর্গা। আমাদের সবার জীবনে আমরা সবাই জল জ্যান্ত সাক্ষাৎ মা দুর্গাকে পেয়েছি। এখন তুমি বলো দিদি ভাই, আমাদের মতো এতটা ভাগ্যবান আর কেউ হতে পারে পৃথিবীতে? অহনা, মা দেখো তো এটা। এই দেখো, এটা আমি পুতুলের জন্য শাড়ি বানিয়েছি। বড়দি, তুমি এটা একটু সেলাই করে দেবে? এ দেখো না, এই সাইড দিয়ে সুতো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি, দে আমায়। দেখো তোমরা, আমি একটা ছোট্ট লেহেঙ্গা বানিয়েছি। কেমন হয়েছে? এটা তো খুব সুন্দর হয়েছে দিদি, খুব মিষ্টি দেখাচ্ছে। আরে দিদি ভাই, তুমি আগুনের সামনে বসে আছো কেন?
দেখো তোমার তো শরীর খারাপ হয়ে যাবে, তুমি এমনিতেও খাওয়া দাওয়া করছো না। তুমি তুমি প্লিজ আগুনের কাছে বসে থেকো না। হরি হরি, সব কিছু নষ্ট করে দেবে, এই বাড়িটাকে তছনছ করে ছাড়বে এই মেয়েটা। এখনো পর্যন্ত ওর স্বামীর শ্রাদ্ধ হয়নি আর ও আগুনের পাশে বসে বসে কি করছে? এরকমই হয় নাকি ঠাকুরজি? আমি তো জানতাম না আগুনের পাশে এ সময় বসতে নেই। যখন তুমি বিধবা হয়েছিলে, দাদার শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত তুমি কি আগুন ছুঁয়েছিলে? হ্যাঁ, কোন ব্যাপারটা নিয়ে তোমার এত চিন্তা হচ্ছে? যেখানেই আমি কাজ করি সেখানে তুমি দৌড়ে দৌড়ে এসে যাও কেন বলো তো? কোন ব্যাপারটা নিয়ে তোমার সমস্যা হচ্ছে? দেখুন, আপনারাই দেখুন কি হচ্ছে, কত বড় পাপ হচ্ছে এখানে। এখনো পর্যন্ত স্বামীর শ্রাদ্ধ সম্পন্ন হয়নি আরো আগুনের পাশে বসে এইসব করছে। দেখছেন তো আপনারা সবাই, দেখছেন তো কি সব করছে ও? এরকমই হয় নাকি ঠাকুরজি? আমি তো জানতাম না আগুনের পাশে এ সময় বসতে নেই। এরকম তো কিছু মনে পড়ছে না আমার। কেন বৌদি, তোমার মনে নেই যখন তুমি বিধবা হয়েছিলে, দাদার শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত তুমি কি আগুন ছুঁয়েছিলে? হ্যাঁ, দিদি ভাই তো আগুনে কিছু রান্না করেনি, আর আগুনের কাছে যেতে হয়তো এই কারণে বারণ করা হয় যাতে শরীর খারাপ না হয়। এখন তো আপনারা আমাদের সঙ্গে থাকেন না, এখন আমরা কি করি কি করি না এতে আপনারা নাক গলাচ্ছেন কেন? কিন্তু পিসিমণি, দিদি ভাই তো আগুনে কিছু রান্না করেনি, শুধু মূর্তি শুকনো করছে, খাবার বানাচ্ছে না। আর হয়তো আগুনের কাছে যেতে এই জন্য বারণ করা হয় যাতে শরীর খারাপ না হয়ে যায়, কারণ এই সময়টা তো ঠিক করে খাওয়া দাওয়া করা হয় না। প্রতিটা নিয়ম কানুনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, সেটা এরকম সবার সামনে ভুলভাবে বিশ্লেষণ করতে এসো না। পিসিমা, আপনি বড়, একটা কথা বলছি খারাপভাবে নেবেন না। আপনি তো এখন আমাদের সঙ্গে থাকেন না, আপনার সংসার খাওয়া দাওয়া সব আলাদা হয়ে গেছে। এখন আমরা কি করি আর কি করি না এতে আপনি নাক গলাচ্ছেন কেন?